আজকে যে গল্পটি এক্সপ্লেন করব সেটা আমার জীবনে দেখা সেরা মুভিগুলোর মধ্যে একটি। জীবনের ছোট বড় সমস্যা নিয়ে আমরা যারা হতাশায় থাকি, আমি বলবো তাদের জন্য সেরা উদাহরণ হতে চলেছে এই মুভিটি। আজকের গল্পটি হলো মিয়া নামের এই মেয়েটি তার হাজবেন্ডের সাথে করে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে পালিয়ে অন্য একটি দেশে যাওয়ার চেষ্টা করে, কারণ তাদের দেশের মিলিটারিরা ছোট বাচ্চা ও গর্ভবতী মহিলাদেরকে ধরে ধরে মেরে ফেলছিল। কিন্তু দেশ থেকে পালাতে গিয়ে হুট করেই মিয়া তার হাজবেন্ডের থেকে আলাদা হয়ে যায় এবং একা একটা কন্টেনারের মধ্যে আটকা পড়ে। তবে বিপদ তখন চূড়ান্ত পর্যায়ে যায় যখন মিয়াকে সহ সে কন্টেনারটি মাঝ সমুদ্রে পড়ে যায়, আর সেখানে শুরু হয় তার প্রসব যন্ত্রণা। কিন্তু ঠিক কেনই বা মিয়া তার হাজবেন্ডের থেকে আলাদা হয়ে যায়, আর কিভাবে বা সে মাঝ সমুদ্রে অনাগত সন্তানকে নিয়ে সার্ভাইভ করে এবং শেষ পর্যন্ত মিয়া তার সন্তানকে নিয়ে বেঁচে থাকতে পারে কিনা, তা সবকিছুই জানবো আজকের ভিডিওতে। তো ঝটপট একটা লাইক ও সাবস্ক্রাইব করে বসে পড়ো এক্সপ্লেনেশনটি উপভোগ করার জন্য। মুভির শুরুতেই আমাদের গল্পের মূল চরিত্র মিয়া এবং তার হাজবেন্ড নিকোকে দেখতে পাই। তারা তাদের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে কাছের দেশ আয়ারল্যান্ডে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কারণ তাদের দেশের যুদ্ধ চলাকালীন মিলিটারিরা গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে ধরে ধরে মেরে ফেলছে। মিলিটারিরা সামনে যাদেরকে পাচ্ছে তাদেরকে মেরে ফেলছে, যাতে করে দেশে খাবারের সংকট তৈরি না হয়। তো এদিকে মিয়া আর নিকো দালালের মাধ্যমে কন্টেনার ট্রাকে করে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা দুজনে যখন দালালের সাথে করে কন্টেনারের দিকে যাচ্ছিল, মিলিটারিরা হেলিকপ্টারে করে সার্চলাইট জ্বালিয়ে চেক করতে শুরু করে। মিয়া যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই কন্টেনারের চিপাতে সে লুকাতে পারছিল না, তাই নিকো তাকে হেল্প করছিল। তবে পলানোর সময় তাদের সামনে আর এক দম্পতিকে দেখে ফেলে, আর তাদের উপরে মিলিটারিরা গ্রেপ্তার জারি করে দেয়। মিয়ারা তাদের থেকে একটু সামনে থাকায় একটুর জন্য বেঁচে যায়। তারপর তারা যখন কন্টেনারে উঠতে যায়, তখন দালাল তাদেরকে থামিয়ে আগে টাকা নিয়ে নেয় এবং দালাল ওই টাকা নিয়ে আর একজনকে দিয়ে দেয়। তখন ওই লোকটা নিকোকে বলে যে এই টাকায় হবে না, আমরা যতটা ভেবেছিলাম এই মিশন তার থেকেও বেশি বিপজ্জনক, তাই আমাদের আরো বেশি টাকা লাগবে। কিন্তু নিকো বলে আমার কাছে আর কোনো টাকা নেই। তখন দালাল কিছু একটা ভেবে নিকোকে বলে তোমার স্ত্রীর হাতে এই আংটিটা আমাকে দিয়ে দাও। নিকো কোনো উপায় না পেয়ে আংটিটি দালালকে দিয়ে দেয় এবং তারা কন্টেনারে উঠে পড়ে। তাদের সাথে আরো অনেক মানুষ ছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিল গর্ভবতী মহিলা এবং বাচ্চা। যাই হোক, কন্টেনারে উঠে নিকো মিয়ার হাতে একটি চকলেট ধরিয়ে দেয় এবং বলে এটা অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, আমরা আয়ারল্যান্ডে পৌঁছিয়ে এটাতে সেলিব্রেট করব। এদিকে ট্রাকের মধ্যে একটা কিশোরীকে দেখা যায়, যে তার মোবাইলে কিছু একটা দেখছিল। কিন্তু তখনই একটা মেয়ে এসে তার হাত থেকে মোবাইলটি নিয়ে নেয়। তখন মিয়া নিকোকে প্রশ্ন করে তোমার কি মনে হয় এই মেয়েটাও কি প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট হলে তার সাথে কেউ নেই কেন? তখন নিকো বলে যে কে বলেছে মেয়েটা একা, মেয়েটার সাথে কেউ না থাকলেও তার অনাগত সন্তান তার সাথেই আছে। এরপর নিকো তার সন্তানের কথা জিজ্ঞাসা করলে মিয়া বলে আমি খুব টেনশনে আছি, কারণ আমার সন্তান আজ 2 দিন যাবৎ কোনো রকম নড়াচড়া করছে না। নিকো তখন মিয়াকে সান্ত্বনা দিয়ে বলে যে কোনো সমস্যা নেই, আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে, আর আমি আমাদের মেয়ের নাম রাখবো নোয়া। আর তখনই তাদের পাশে একটা বাচ্চা মেয়ে কান্না করে উঠলে মিয়া এবং নিকো তাদের মেয়ে উমার কথা মনে পড়ে যায়। আসলে যুদ্ধে মিলিটারিরা খাদ্যের সংকট এড়াতে বাচ্চাদেরকে ধরে ধরে মেরে ফেলছে, আর সেখানেই মিলিটারিরা নিকো আর মিয়ার মেয়ে উমাকে মেরে ফেলেছে। মিয়াদের কথা বলার মাঝে সেখানে একটা ব্যক্তি ড্রিলার দিয়ে কন্টেনারে একটি ছিদ্র করে, যাতে বাইরে কি হচ্ছে তারা ভিতর থেকে তা দেখতে পায়। তো ট্রাক চালু হবার কিছুক্ষণ পর বাইরে থেকে কিছু লোকের কথা বলার আওয়াজ শোনা যায়। নিকো গেটের সামনে যাওয়া মাত্রই গেট খুলে যায়, আর কিছু মানুষ তাড়াহুড়ো করে সবাই ভিতরে ঢুকতে থাকে। কিন্তু ট্রাকের লোক বেশি হয়ে যাওয়ায় দালালরা আবার কিছু লোক বাইরে বের করে অন্য ট্রাকে ঢুকায়। নিকো যেহেতু গেটের কাছেই ছিল, তাই দালালরা নিকোকে টানতে টানতে বাইরে বের করে আনে। নিকো মিয়ার কথা বলে ট্রাকে থাকতে চাইলেও দালালরা তার কোনো কথা শুনতে চায় না, বরং তারা নিকোকে মেরে সেখান থেকে নিয়ে যায়। মিয়া ট্র্যাকে করা সেই ছিদ্র দিয়ে নিকোকে দেখতে থাকে, আর মোবাইল বের করে নিকোর সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। মিয়া দেখে যে নিকোকে পাশে একটা ট্র্যাকে ওঠানো হচ্ছে, তার গায়ে ইংরেজিতে 107 লেখা আছে। নিকো তখন ফোন ধরে মিয়াকে টেনশন করতে বারণ করে এবং বলে যে সবগুলো কন্টেনার একই জাহাজে করে সমুদ্র পার হবে, আমি যে করেই হোক জাহাজে পৌঁছে তোমার সাথে দেখা করব। নিকোর কথা শুনে মিয়ার একটু শান্ত হয়। একটু পর ট্রাক চলা শুরু করলে মিয়া দেখতে পায় যে বাইরে এখনো মিলিটারিরা বৃদ্ধ এবং বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আর কিছু মানুষ খাবার এবং পানির জন্য হাহাকার করছে। এদিকে ট্রাক কিছুদূর যাওয়ার পর মিলিটারিরা তাদের ট্রাককে থামায় এবং ড্রাইভারকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে।
ড্রাইভার ঠিকমতো উত্তর দিতে না পারায় মিলিটারির প্রধান ট্রাকের কন্টেনার চেক করতে যায়। তো যখন তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে, তখন মিয়া সহ বাকি সবাই ভিতরে একটা আলাদা পার্টিশনের ভিতরে লুকিয়ে থাকে। কিন্তু মিলিটারির প্রধানের সন্দেহ হয় যে ভিতরে হয়তো আরো একটা কন্টেনারের লেয়ার আছে। তাই সে একজন লোককে ভিতরে আসতে বলে এবং অন্যজনকে বাইরে দাঁড়িয়ে গুলি করার আদেশ দেয়। এতে করে গুলির পজিশন দেখে বোঝা যায় যে ভিতরে একটা এক্সট্রা লেয়ার আছে। এরপর মিলিটারি প্রধান ভিতরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে যে যারা ভিতরে আছে তারা সবাই ভালো মতো বাইরে বের হয়ে আসো। এদিকে গুলির আওয়াজ শুনে মিয়া ভিতরে থাকা একটি ডেলিভারি কার্টুনের উপরে উঠে যায়। তখন মিয়াকে একটা মেয়ে হেল্প করছিল, কিন্তু মিয়া যখন ওই মেয়েটিকে হেল্প করতে যায় ততক্ষণে মিলিটারিরা ওই ফেক লেয়ার খুলে ফেলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মিলিটারিরা সবাইকে গুলি করে মেরে ফেলে। তবে মিয়া কার্টুনের উপরে থাকায় সে এই যাত্রায় বেঁচে যায়। মিলিটারিরা সবাইকে মেরে লাশ বের করে গাড়িটা পানিতে ধুয়ে দেয়। এরপর ড্রাইভারকে আবার চলে যাওয়ার নির্দেশ দেয়। সব নর্মাল হবার পর মিয়া নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু নিকো কল না ধরায় সে ভয়েস মেসেজ দিয়ে নিকোকে সাবধান হতে বলে। এরপর মিয়া তার ব্যাগ খুলে তার প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে থাকে, যেখানে ছিল একটি ড্রিল মেশিন, দুইটা পানির বোতল, একটি লাইটার, একটি কাটা টুল এবং একটি স্কচ টেপ সহ আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। যাই হোক, ট্রাকটি ততক্ষণে পোর্টে পৌঁছে যায় এবং মিয়াকে রাখা কন্টেনারটাও জাহাজে তোলা হয়। কিন্তু মিয়া নিকো সুইটার গায়ে দিয়ে একসময় ঘুমিয়ে পড়ে। মিলিটারি এর থেকে মিয়ার ভাগ্য সহায় হলেও এবার তার ভাগ্য আত্মার সহায় হয় না। তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর দুর্যোগ। জাহাজ কিছু যাওয়ার পর সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে, আর জাহাজটি তার নিয়ন্ত্রণ হারিয়ে মিয়া সহ আরও অনেক কন্টেনার সাগরে পড়ে যায়। সাগরের ঢেউয়ে দুলতে থাকায় মিয়া তার মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। মিয়ার যখন জ্ঞান ফেরে তখন তার কন্টেনারটি মাঝ সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। গুলি করার ফলে কন্টেনারে যে ছিদ্রগুলো হয়েছিল, মিয়া সেগুলো দিয়ে চারিপাশ দেখার চেষ্টা করে। তবে সে বাইরে বিশাল সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পায় না। মিয়া দেখে যে তার কন্টেনারে অনেক বেশি পানি জমে গিয়েছে। সে তখন মোবাইল দিয়ে নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু তার মোবাইলে আঘাত লেগে ডিসপ্লেটা ভেঙে গিয়েছে, যার ফলে তার ফোনের লকটাই সে খুলতে পারে না। এরপর সে তার কন্টেনারের ভিতর খুঁজে পাওয়া একটা বাটন ফোন দিয়ে নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে মিয়া সেই ফোনের পিন খুলতে পারছিল না। তাই সে তার সিম কার্ডটি খুলে এই ফোনে ঢুকিয়ে রাখে। কোনো উপায় না পেয়ে সে তার কন্টেনারে থাকা কার্টুনগুলো এক এক করে খুলতে থাকে। প্রথম কার্টুনে সে অনেকগুলো প্লাস্টিকের বক্স দেখতে পায়। দ্বিতীয় কার্টুনে অনেকগুলো হুডি, সোয়েটার। মিয়া ওখান থেকে একটা হুডি নিয়ে সে নিজে পরে নেয়, কারণ তার জামা কাপড় অলরেডি ভিজে গিয়েছিল। এরপর মিয়া এক এক করে বাকি কার্টুনগুলো খুলে দেখতে থাকে। সেগুলোর মধ্যে টিভি, ইয়ারফোন ও বিয়ারের বোতল ছাড়া আর কিছুই ছিল না। কন্টেনারের উপরের দিকে একটা কার্টুন ঝুলতেছিল। মিয়া সেটা নামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন এসে দেখে যে কন্টেনারের একপাশে ছিদ্র দিয়ে স্রোতের সাথে পানি ভিতরে ঢুকছে। মিয়া তখন তার কাছে থাকা স্কচ টেপ দিয়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দেয়। আর ঠিক তখনই মিয়ার বাহির থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে নিকো যে কন্টেনার ছিল সেটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আর তার ভিতরে থাকা মানুষগুলো বাঁচার জন্য চিৎকার করছে। মিয়া তখন নিকোর নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু দেখতে দেখতে কন্টেনারটি পানির নিচে ডুবে যায়। চোখের সামনে নিকোর কন্টেনারটি ডুবে যেতে দেখে মিয়ার সকল আশা ভেঙে যায়। সে তার কাছে থাকা টুলবক্স থেকে কাটার বের করে নিজের বেহিন কাটার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই তার পেটের মধ্যে তার বাচ্চাটা নড়ে ওঠে। মিয়া বুঝতে পারে যে তার অনাগত সন্তান এখনো বেঁচে আছে। সে তখন তার করুণ অবস্থার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে যে কন্টেনারের উপরে থাকা কার্টনটি নিচে পড়ে গেছে, আর তার মধ্যে থেকে অনেকগুলো খেলনা আজ বেরিয়ে এসেছে। সেই সাথে কন্টেনারটি ডুবে যাচ্ছে। মিয়া একটা রশি ধরে উপরে ওঠার চেষ্টা করলেও লাভ হয় না। সে আস্তে আস্তে পানির মধ্যে ডুবে যায়। ভয় পেয়ে মিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে সম্পূর্ণটাই তার স্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর সে ওই কার্টুনটার দড়ি কাটার দিয়ে কেটে কার্টুনটির নিচে নামায়। তবে তার মধ্যে অনেকগুলো প্লাস্টিকের বক্স দেখতে পেয়ে মিয়া হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই সে খেয়াল করে বক্সগুলোর ঢাকনায় এক ধরনের রাবারের লেয়ার আছে। সে তখন কয়েকটা রাবারের লেয়ার দিয়ে কন্টেনারের ছিদ্রগুলো ঢেকে দেয়। এরপর সে স্কচ টেপ দিয়ে তার উপরে মার্কার দিয়ে লিখে দিন হিসেব করতে থাকে এবং কন্টেনারের মাঝামাঝি একটা জায়গাকে লিমিট সেট করে দেয়। অর্থাৎ পানি যদি এতদূর ওঠে তাহলে কন্টেনারটি ডুবে যাবে। মিয়া টিভি এর বক্সে এক ধরনের প্লাস্টিকের পাইপ দেখতে পায়, আর সেগুলো দিয়ে ভিতরের পানি বাইরে বের করতে থাকে। সে তার কাছে থাকা ফ্যামিলি ফটোগুলো টাঙিয়ে সম্পূর্ণ কন্টেনারটি বাসার মতো করে সাজিয়ে ফেলে।
তো মিয়া যখন কাজ করছিল তখন তার ফোনে একটি কল আসে। অপর পাশ থেকে নিকো কথা বলে ওঠে। নিকোর ভয়েস শুনে মিয়া নিজের ভিতরে প্রাণ খুঁজে পায়। সে নিকোকে জানায় তার সাথে হওয়া সমস্যার কথা। সে বলে যে সে এখন কন্টেনারের ভিতরে মাঝ সমুদ্রে দিশাহীনভাবে ভেসে বেড়াচ্ছে। নিকো মিয়াকে জানায় যে বর্ডার পার হওয়া মাত্রই ড্রাইভার তাদেরকে নামিয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছে। তার এখন বেশ কিছুদিন সময় লাগবে মিয়ার সাথে দেখা করতে। তাই মিয়া যেন তার বাচ্চার কথা ভেবে হলেও আশা না হারায়। আর বাচ্চাটা যেহেতু তার সাথেই আছে তাই মিয়া আর একা নয়। কথা বলা শেষ হতেই মিয়া প্রচন্ড প্রসাব ব্যথা ওঠে। মিয়া এই ভেবে দিশাহারা হয়ে যায় যে তার যদি এখন ডেলিভারি হয় তাহলে সে এখানে কিভাবে কি করবে। সে এখন বিভিন্নভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সমুদ্রে আবারও ঝড় শুরু হয় আর একই সাথে মিয়ারও ওয়াটার ব্রেক হয়ে যায়। মিয়া বিপদ আর অসহায় থেকে পাত্তা না দিয়ে মিয়ার সন্তান আসে পৃথিবীতে, কিন্তু বাচ্চাটা কোনো রকম শব্দ করছিল না দেখে মিয়া খুবই চিন্তায় পড়ে যায়। সে বিভিন্নভাবে চেষ্টা করার পর বাচ্চাটা অবশেষে কেঁদে ওঠে। এরপর সদ্য জন্ম হওয়া বাচ্চা কোলে নিয়ে ক্লান্ত মিয়া সেখানেই ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলে মিয়া বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করলে বাচ্চা কোনোভাবে দুধ খাচ্ছিল না। এটা এখন মিয়ার অনেক বড় টেনশন হয়ে দাঁড়ায়। মিয়া সেখানে থাকা হুডির কাপড় ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার জন্য ডায়াপার বানায়। পরদিন দুপুরে মিয়া বুঝতে পারে যে ঠান্ডা লাগার কারণে বুকে দুধ আসতে একটু দেরি হয়েছে। এখন আবহাওয়া ঠিক হয়ে যাওয়ায় বুকে দুধ আসতে শুরু করে দিয়েছে। এখন মিয়া আবারও দুধ খাওয়ানোর চেষ্টা করে। এবার ঠিকই বাচ্চা দুধ খেতে থাকে। মিয়া তখন নিকট দেওয়া কথা মতো বাচ্চার নাম রাখে নোয়া। এদিকে নোয়া যেহেতু দুধ খাচ্ছে তাই মেয়ার উচিত এখন তাকে সঠিক পরিমাণে খাবার খাওয়া, কিন্তু এদিকে মেয়ার কাছে একটি ব্রেড ও একটি প্রোটিন ছাড়া কিছুই ছিল না। সে সেগুলো বাঁচিয়ে বাঁচিয়ে খেতে থাকে আর তার কাছে থাকা ড্রিলার দিয়ে একটু একটু করে কন্টেনারের স্বাদ ডিল করতে থাকে, যাতে করে সে এখান থেকে বার হতে পারে। কিন্তু এক পর্যায়ে তার খাবারও শেষ হয়ে যায় আর ড্রিলের চার্জও শেষ হয়ে যায়। আর এদিকে ভয় পেয়ে নোয়া ক্রমাগত কান্না করছিল। যে সময় নোয়া জন্ম নিয়েছিল সে সময় মিয়ার হাত থেকে তার ফোনটি পানিতে পড়ে গিয়েছিল। মিয়া কোনোভাবেই তার ওই ফোনটি আর ওপেন করতে পারেনি, তাই সে তার সিম কার্ডটি খুলে আবারও স্মার্টফোনে লাগায়। তো ফোনের স্ক্রিন ভাঙা থাকায় মিয়া ওই ফোন দিয়ে কোনো কিছুই করতে পারছিল না। রাগে দুঃখে মিয়া সব প্লাস্টিকের বাক্সগুলো কন্টেনারের দেওয়ালে ছুঁড়ে মারতে থাকে। তবে সে তার কাটার টুলটি খুঁজে পেয়ে সেটা দিয়ে কন্টেনারের বাকি সারটুকু কাটতে থাকে। এদিকে খাবার পানিও শেষ হয়ে যায়। কন্টেনারের ভিতরে যে পানি আছে সেটা খাবার উপযোগী নয়, তাই সে ওই পানিগুলো বোতলে ভরে মাথায় ঢালতে থাকে। রাত হলে তিমি মাছের চলাচলে কন্টেনার দুলতে থাকে। যতই দিন যাচ্ছিল কন্টেনারের মধ্যে পানির লেভেল ততই বাড়তেছিল। ক্লান্তগ্রস্ত মিয়া স্বপ্নে নিকো তার মেয়ে উমাকে দেখতে পায়। নিকো স্বপ্নের মধ্যে তাকে বিভিন্ন কথা বলে মোটিভেট করছিল। স্বপ্নে নিকোকে দেখে ঘুম ভেঙে যায়। এমন সময় আশার আলো হয়ে বৃষ্টি নামে আর মিয়ার করা সে ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ভিতরে পড়তে থাকে। আর মিয়া তার কাছে থাকা প্লাস্টিকের বাক্সগুলোতে সেই পানি জমিয়ে রাখতে থাকে খাবার জন্য। এরপর সে তার কার্টুন বাঁধা দড়ি দিয়ে কন্টেনারের ছাদে বাঁধিয়ে টেনে ছাদটুকু নামিয়ে ফেলে এবং দেশ থেকে পালানোর পর এই প্রথমবার মিয়া সূর্যের আলোতে ও মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়। সে নোয়াকেও বাইরে আনে এবং আঁকাই দেখায়। যাই হোক, দুপুরবেলা মিয়া যখন ঘুমাচ্ছিল তখন সে খেয়াল করে তার ফেলে দেওয়া কাপড়ের ঘ্রাণ পেয়ে অনেকগুলো মাছ সেখানে ঘুরঘুর করছে। সে প্রথমে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর সে টিভির স্ট্যান্ডের মাথায় তার কাটার টুলটা বেঁধে সেটা দিয়ে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু সে এবারও ব্যর্থ হয়। তার ফাঁদে কোনো মাছ আটকাচ্ছিল না। হতাশে মিয়া যখন সেখানেই শুয়ে পড়ে তখন সে দেখে তার ঠিক মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। তাড়াহুড়া করে মিয়া নিচে গিয়ে টিভির ফ্রন্টাল গ্লাস ভেঙে উপরে আসতে থাকে, কিন্তু তাড়াহুড়ো করে উপরে আসছে যে কন্টেনারের কাটা জায়গায় তার পা বেঁধে যায় এবং বেশ খানিক কেটে যায়। তবুও সে উপরে উঠে ভাঙ্গা গ্লাসের আলোর রিফ্লেকশন করে প্লেনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। এদিকে তার পায়ে প্রচন্ড রক্তপাত হচ্ছিল। মিয়া তখন নিচে গিয়ে একটা ছেঁড়া কাপড় দিয়ে তার পা বেঁধে নেয়। তারপর দাঁতে দাঁত চেপে একটা বিয়ারের বোতল থেকে সব অ্যালকোহল বের করে তার পায়ে ঢেলে দেয়, যাতে জীবাণুগুলো সব মারা যায়। এরপর টিভি এর ভিতরে থাকা তামার তার দিয়ে তার কাটা জায়গা সেলাই করে। সেলাই হয়ে যাওয়ার পরপরই মিয়ার নজর পড়ে পাশে পড়ে থাকা ইয়ারফোনের দিকে। সে তখন নোয়াকে গান শোনাতে শোনাতে সেই ইয়ারফোন গুলো দিয়ে এক ধরনের জালের মতো বুনতে থাকে। এরপর সে তার বানানো জালটা দিয়ে কাঠের সাথে বেঁধে এক ধরনের মাছ ধরার ফাঁদ তৈরি করে। কন্টেনারের ছাদে বসে মিয়া ওই জাল ফেলিয়ে মাছ ধরার চেষ্টা করে। তখন সে সহজেই একটা মাছ ধরে ফেলে, তবে সেখানে যেহেতু কোনো মাছ ধরার ব্যবস্থা ছিল না তাই সে কাঁচা মাছগুলোই খেতে থাকে। এইভাবে সে মাছগুলো ধরে ধরে বাটিতে রেখে মাছগুলো জীবিত রাখছিল। মিয়ার কাছে যখন বেঁচে থাকা সব সরঞ্জাম জোগাড় হয়ে যায় তখন সে শুধুমাত্র উদ্ধার পাওয়ার আশায় দিন গুনতে থাকে। তবে দিন বাড়ার সাথে সাথে কন্টেনারের মধ্যে পানির লেভেলও বাড়ছিল। মিয়ার দিন কাটছিল ছোট নোয়ার সাথে গল্প করে। আর নোয়া যেহেতু কথা বলতে পারে না তাই সে তার
মায়ের বলা গল্পগুলো চোখ বড় বড় করে শুনছিল। মিয়া নোয়াকে উমার গল্প বলে, তাদের দেশে যুদ্ধ শুরু হওয়ার গল্প বলে, যুদ্ধের আগে সে যে একজন টিচার ছিল সেই গল্পও শোনায়। মিয়া নিয়মিত বোতলে পানি ভরে সেগুলো কন্টেনার থেকে বার করতে থাকে, আর ভিতরে থাকা বাটিতে সে অনেকগুলো হেল্প লেখার চিঠি রাখে আর সেইগুলো সমুদ্রে ভাসিয়ে দেয়। এদিকে সমুদ্রের মধ্যে থাকায় নোয়ার ঠান্ডা লেগেছে, চিৎকার করছিল। মিয়া তখন সেই হুডির কিছু অংশ ছিঁড়ে আগুন জ্বালে এবং আগুন পাশে রেখেই তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু এতদিনে 12 দিন পার হয়ে গিয়েছে আর পানির লেভেলও বেড়ে যে লিমিটের পৌঁছাতে অল্প কিছু বাকি আছে। মিয়া বুঝে যায় যে তারা আর এভাবে বেশি দিন থাকতে পারবে না, তাই সে নোয়াকে কোলে নিয়ে কন্টেনারের ছাদে উঠে যায়। আর ঠিক তখনই তার ফোনে নিকোর কল আসে। মিয়া অনেক কষ্টে কল রিসিভ করে। যখন সে নিকোর কণ্ঠ শোনে তখন সে খুশিতে কেঁদে ফেলে, কিন্তু তখন নিকো যে দুঃসংবাদ দেয় সেটা শোনার জন্য মিয়া একদমই প্রস্তুত ছিল না। নিকো জানায় যে সে পালিয়ে জাহাজে ওঠার সময় মিলিটারিরা তাকে ধরে ফেলেছে এবং তাকে গুলি করেছে, তবুও সে পালিয়ে অন্য একটা কন্টেনারে প্রবেশ করেছে। এই মুহূর্তে তার প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। সে বুঝতে পারছে যে সে বেশিক্ষণ বাঁচবে না, তাই সে মিয়াকে বিদায় দেওয়ার জন্যই কল দিয়েছে। নিকো সেই সাথে আরো বলে যে এই মাঝ সমুদ্র থেকে তাকে একাই উদ্ধার পেতে হবে। মিয়া তখন নিকোকে জানায় যে তার মেয়ে হয়েছে এবং তার দেওয়া নামটাই রেখেছে। তখন তার ফোনটি লাউড স্পিকারে দেয় আর নিকো নোয়াকে কিছু কথা বলে। নোয়া সেটা চোখ বড় বড় করে শোনে আর হাসে। এর পরপরই মিয়ার ফোনের চার্জ শেষ হয়ে যায়। কল কেটে যাওয়ার পর মিয়া নোয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর নিকোর দেওয়া সে সিনিগাস চকলেটটা বের করে দেখে। সে বুঝতে পারে যে তার ও নোয়ার জীবন বাঁচাতে তাকে বাকি পথটুকু একাই যেতে হবে। সেলিব্রেট করার এখনো অনেক বাকি। দিন যেতে যেতে এভাবে 26 দিন পার হয়ে যায়। কন্টেনারের মধ্যে পানির লিমিট ততদিনে ছাড়িয়ে গিয়েছে। মিয়া নোয়াকে নিয়ে কন্টেনারের ছাদে শিফট করে। সেখানে সে মাছ ধরে জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে। তো হঠাৎ করে মিয়া খেয়াল করে যে ঠিক তাদের মাথার উপরে একটা সি ইগল উড়ে যাচ্ছে। এটা দেখে মিয়া অনেকটা অবাক হয়ে যায়, কারণ সি ইগলরা সাধারণত সমুদ্রের পাড়ের দিকে ওড়ে, তারা বেশি গভীরে যায় না। তার মানে মিয়া সমুদ্রের পাড়ের কাছাকাছিই আছে। সেদিন রাতে হুট করেই সম্পূর্ণ কন্টেনারটি কেঁপে ওঠে। মিয়া বুঝতে পারে যে কন্টেনারের ছিদ্র থেকে রাবারের লেয়ার সরে গিয়েছে। এভাবে পানি ঢুকতে থাকলে কন্টেনারটি যে কোনো মুহূর্তে ডুবে যাবে। মিয়া তাই সেটা ঠিক করতে ইলেকট্রিক লাইট নিয়ে পানির মধ্যে নামে, কিন্তু সে কোনোভাবে ছিদ্রটি ঠিক করতে পারে না। উল্টো তার পায়ে দড়ি বেঁধে সে আটকা পড়ে যায়। মিয়া তার সাথে থাকা কাটার দিয়ে দড়িটি কাটার চেষ্টা করে। কয়েকবার দম নিয়ে সে ফাইনালি দড়িটি কেটে উপরে আসতে পারে, কিন্তু ততক্ষণে কন্টেনারটি ডুবে যাওয়ায় নোয়া তার ফোমের তৈরি বিছানায় ভাসতে ভাসতে অনেক দূরে চলে গিয়েছে। মিয়া ভেসে উঠে নোয়াকে চিৎকার করে ডাকতে থাকে, আর ঠিক তখনই একটা বিশাল আকৃতির ডলফিন এসে তার নাক দিয়ে পানি ছোড়ে আর নোয়ার মুখে পানি পড়তেই সে কান্না শুরু করে। আর সেই কান্না ফলো করেই মিয়া নোয়াকে খুঁজে পায়। এরপর সারা রাত সে নোয়ার বিছানা ধরে এভাবে ভেসে থাকে। তবে এক পর্যায়ে এটা ঠান্ডায় অজ্ঞান হয়ে যায়। তবে তার পাশেই একটা লোক তার মেয়ে ও নাতিকে নিয়ে একটি বোটে করে মাছ ধরছিল। তারা দেখে যে কাছে কয়েকটা সি ইগল কিছু একটা কেন্দ্র করে ঘুরছে। তারা সেগুলোকে কেন্দ্র করে সেখানে যায় আর ছোট নোয়াকে ভাসমান অবস্থায় তারা খুঁজে পায়। নোয়াকে বোর্ডে তুলে তারা তার মাকে খুঁজতে থাকে। তখনই মেয়েটা খেয়াল করে যে নোয়ার বিছানার সাথে কিছু হেডফোন দিয়ে বানানো একটা দড়ি বাঁধা আছে। সে সেটা টানতে টানতে মিয়াকেও পেয়ে যায়, কিন্তু জ্ঞান হারিয়ে ডুবে যাওয়ায় তারা ভাবে মিয়া হয়তো মারা গিয়েছে। মেয়েটা তবুও মিয়াকে কয়েকবার সিপিআর দেয়, কিন্তু তবুও মিয়ার জ্ঞান ফিরছিল না। নোয়ার মুখের দিকে তাকিয়ে মেয়েটার অনেক মায়া হয়, তাই সে আবারও বারবার সিপিআর দিতে থাকে। একসময় মিয়ার জ্ঞান ফিরে এলে তারা মিয়াকে ধরে একপাশে বসায়। জ্ঞান ফিরে মিয়া প্রথমে নোয়ার খবর জানতে চায়। মেয়েটা তখন মিয়ার কোলে নোয়াকে দিয়ে বলে নোয়া ঠিক আছে। মিয়া যখন বুঝতে পারে যে সে ফাইনালি মুক্তি পেয়েছে, তখন সে সমুদ্রের দিকে তাকিয়ে অজস্র কান্না করতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে এই মুভি দেখার পরে আমার ব্যক্তিগত উপদেশ হলো, জীবনের যত বড় বিপদে আসুক না কেন কখনো হতাশ হওয়া যাবে না, আর বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। কাছে যা আছে তাই দিয়ে সামনে এগোতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না, সফলতা নিশ্চয়ই আসবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ ভিউয়ার্স, তোমরা যদি আমার চ্যানেলকে ভালোবাসো এবং আমাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিবে। আর আমরা 1000 সাবস্ক্রাইব পূরণ হওয়ার সাথে সাথে এমন একটি মাস্টারপিস থ্রিলার মুভি নিয়ে হাজির হব যেটা দেখলে তোমাদের দেহের লোম শিউরে উঠবে। দেখা হবে নতুন কোনো মাস্টারপিস মুভি নিয়ে। ততক্ষণে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আলবিদা।